আচ্ছা, ওর সাথে বিয়ে হওয়ার আগে আমার একটা মেয়ের সাথে হচ্ছে রিলেশন ছিল। হঠাৎ করে মোটামুটি ৭-৮ মাসের মতো মেবি রিলেশন ছিল। তারপরে হুট করে ওর সাথে আমার মানে ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে মোটামুটি ২-৩ মাস পরে হুট করে একদিন হচ্ছে ওর মা আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে যে, "রূপস কেমন আছোস?" আচ্ছা, ব্রেকআপটা কেন হয়েছিল? ব্রেকআপটা হয়েছিল, ও আমার চাইতে বয়সে বড় ছিল। ওর সাথে আমার পড়তো না। এই 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 কারণে কত বড় সেলফিশ ছেলে। যাই হোক, ও আমার চাইতে বয়সে বড় ছিল, ওর সাথে আমার হইতো না। তো ঝগড়া বেঁধে হচ্ছে সবকিছু ক্লোজ হয়ে যায়। তো ক্লোজড হয়ে যাওয়ার পরে হচ্ছে একদিন তোমার মা আমারে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলতেছে যে, "রূপস কেমন আছোস?" তো আমি বললাম যে, "আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন পরে হঠাৎ করে ফোন দিছো?" তো এ বলতেছে, "এমনিতেই তুই তো কল-টল দিস না, এইজন্য আমি কল দিলাম।" মোটামুটি কত ৩-৪ মাস এর মধ্যে আর কোনো কথাই হয় নাই। তো ৩-৪ মাস আগে কথা হইছিল? হয় একদিন কথা হয়েছিল মেবি। ও ওই মানে ৩-৪ ৩-৪ মাস পরে একদিন, আবার ৩-৪ মাস পরে একদিন, এরকম? হ্যাঁ, হ্যাঁ। মাঝে, মাঝে মন চাইলে হয়তোবা কথা হইতো এরকম। তে আমি বললাম ভালোই আছি। তে বলতেছে ১ ঢাকায় আয়। সেকেন্ড আমি বলি, কখন কথা হইতো জানেন? যখন আমার মার ফোনে অবাঞ্ছিত টাকা থাকতো, শেষ করতে পারতেছে না ওই সময়। আচ্ছা যাই হোক, আমারে বলতেছে যে, "তুই ঢাকায় আয়, আইসা একটু বেড়ায় যা, দেখা কর। কতদিন হচ্ছে তোরে দেখি না।" মানে খুব ভালোবাসতো আমাকে প্রচুর। মানে একটা ছেলের মতো, মানে নিজের ছেলে যেমন ঠিক ওইভাবেই দেখতো। তাই আরকি কথা হোক না হোক, মানে ওই ভালোবাসাটা তো আর হয় নাই। তো বললাম যে, "আচ্ছা যদি ঢাকায় যাই তাহলে হচ্ছে দেখা করব।" তো এর মধ্যে হচ্ছে আমি করি, হচ্ছে মোবাইলের দোকানে কাজ করি, মোবাইল সার্ভিসিং এর কাজ করি আমি। তো একদিন হচ্ছে আমার মহাজন আর আমি হচ্ছে ঢাকায় যাবো একটা, মানে একটু মার্কেটে, যা নতুন কি, কি প্রোডাক্ট আসছে এগুলো দেখে, দেখে কিনবো মেশিনপাতি এগুলা। তো ঢাকায় গেলাম, যাওয়ার পরে গুলিস্তানে হচ্ছে আমাদের মোবাইলের সবথেকে বড় মার্কেট, পার্টস পাতি, অ্যাক্সেসরিজ এর। তো এখানে গেলাম। যাওয়ার আগে হচ্ছে ওদের বাসায় না, মার্কেটেই আগে গেছি। যাওয়ার পরে সব কেনাকাটা করছি। করার পরে হচ্ছে সব কুরিয়ার সার্ভিসে পাঠায় দিছি এলাকাতে। পাঠায় দেওয়ার পরে হচ্ছে ওদের ওইখানে গেছি। আমার যে মহাজন, ওনাকেও নিয়ে গেছিলাম, তো মানে সর্বোচ্চ আপ্যায়ন যতটুকু করা যায় করছে। ভরপুর খাওয়া-দাওয়া করছি। করার পরে হচ্ছে ওই সময় তোমার মিম আপু ছিল না? ওর হ্যাঁ। ফুফাতো বোন। তো উনারে পরে দেখতে পাবেন আপনারা, উনারও বিশাল ইতিহাস আছে। তো পরে হচ্ছে ভূমিকা আছে, ইতিহাস কিসের? হয় আমাদের বিয়েতে উনারও খুব ভূমিকা আছে। তো পরে ওখানে এক রাত থাকলাম, থাকার পরে আমরা পরের দিন চলে আসছি। তো আচ্ছা, একটু বলি, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে আমার মা কেন বিয়ে করার জন্য আরে কল দিল, যেহেতু এতদিন ধইরা এই বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা নাই, ৪ বছর কিন্তু কাইটা গেছে মাঝখানে। আচ্ছা, যারা আগের ভিডিওগুলা দেখেন নাই তারা প্লিজ দেখে নিয়েন আগের পর্বগুলা, নাইলে কিচ্ছু বুঝবেন না। ঠিক হঠাৎ কইরা মানে আমার খুব কাছের একজন মানুষ, এখন আমার সে কি হয় এটা আমরা পাবলিকলি না বলি। সে আসলে একটা রিলেশন করতো, ওই রিলেশনের কথা জানাজানি হওয়ার পরে সবাই মানে আমারে একটা বাজেভাবে দোষারোপ করে। আর দোষারোপটা যে কি, এটা আসলে এই সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, আমরা চাই না কেউ সোশ্যাল মিডিয়ার পরিবেশটা নষ্ট হোক। এই জায়গায় বলার মতো না। আর সেই দোষারোপ থেকে আমার মা মনে করে আমার মেয়ে ছোট হইলেও হয়তোবা নষ্ট হয়ে গেছে, পাইক্কা গেছে বেশি অতিরিক্ত। এখন আমার মেয়ে হয়তোবা কারোর সাথে একজনের সাথে কথা বললে ওইদিকে মনটা থাকবে, তাহলে ও এইসব ফালতু উদ্ভট কাণ্ড করবে না। কিন্তু আমার বয়স কিন্তু ১১ বছর, কিন্তু আমার মার ব্রেনটে ওইটা স্যুট করে না যে আমার মেয়ে এরকম টাইপ কোনো কাজ করতে পারে না, কারণ ওর বয়সটাই কম। অত বড় কিছু করার কলিজা ওর হয় নাই। আচ্ছা, আপনারা বিরক্ত হবেন না। এই যে আমাদের একটা এই বাচ্চা আছে না, এই বাচ্চাটা আসলে মোবাইল নড়াইতেছে। তো কেউ প্লিজ বিরক্ত হবেন না, সবকিছু মানায় নিয়েন। তারপরে ওর সাথে আমারে কথা বলতে পারে, যেহেতু আমরা আগে থেকেই পরিচিত, আমি ওরে ভাইয়ের মতো বলি। তারপর আমি ওর সাথে কথা বলতাম, আর ও সেই মনে করেন হিরো মার্কা কিছু ছবি দিছে। তারপরে ছবি দিলে কি আমি মানে ওরকম ভাবে কথা বলতাম না, ভাইয়ের মতো করে কথা বলতাম। মানে একটা ভাই বোনের, ওর মাকে যেহেতু আমি মা বলে ডাকি, তো ও আমাকে রূপস ভাইয়া বলে ডাকতো। ঠিক আছে, আর আমি ওরে ছোট বোনের মতো করতাম, দেখতাম। কিন্তু মানে ওই যে ছোটবেলায় যে একটা স্মৃতি আছে যে ওরে আমি বিয়ে করবো, ওইটি আমার মনে মনে আছে। ঠিক আছে, তো আমি ভাবছি আমি যে, কিন্তু জানি না, আর আমার মনে মনে কিছু নাই। আমি ভাবছি কি যে ওর বয়স হচ্ছে মাত্র 11 বছর। তো যদি এরকমের কিছু একটা হয় তাহলে পরবর্তীতে যা হইবে, ঠিক আছে। তো এই জন্য আমি আর মানে ওরে বোনের মতো, হচ্ছে ছোট বোনের মতো দেখতাম। তো আমি আসলে মূলত ঢাকায় গেছিলাম যে ও কত বড় হয়েছে এটা দেখার জন্য। মানে এর মধ্যে চার চার না 3 বছরের মতো ওরে আর আমি দেখি নাই কোতে।
ভাবতেছি যে ও কত বড় হইলো, একটু যাই যায় হচ্ছে দেখা সাক্ষাৎ কইরা আসি, এরকমের মানে বিষয়টা ছিল। তো গেলাম, যাওয়ার পরে যাওয়ার আগে ওর মা একটা ছবি দিছিল, না ওই দিছিল, ছবিটা দেখাই আপনাদেরকে। এই যে এই ছবিটা দিছিল। তো দেওয়ার পরে হচ্ছে আমি গেলাম, যাওয়ার পরে হচ্ছে সামনাসামনি দেখলাম, মানে ছবি দেখে তো আমি অবাক, কি রে, পরে দেখছিলাম এই দেখেন, এত বড় দেখে আসছে আর ও হচ্ছে এখন এত বড় হয়ে গেছে। তো একটা কৌতূহল থেকে আমি গেছি। যাওয়ার পরে হচ্ছে দেখা সাক্ষাৎ করলাম, করার পরে এক রাত থাকছি ওইখানে হচ্ছে। থাকার পরে পরের দিন হচ্ছে আমি আর হচ্ছে আমার যে মহাজন গেছিলাম সবাই হচ্ছে বাসায় চলে আসছি। এরপর থেকে আবার কন্টিনিউ কথা বলা শুরু হয় ওর সাথে। এতদিন তো ওর মায়ের সাথে হচ্ছে মা হিসাবে কথা বলতাম, এরপরে মাঝখানে হচ্ছে ওর সাথেও আমি কথা বলতাম ফোন দিয়ে দিয়ে, কিন্তু ও মানে আমার খুব ইগনোর করতো, আমার সাথে কথাই বলতে চাইতো না। আমি ওরে কল দিতাম, তারপরে ও একটু রূপস ভাইয়া আম্মু তো বাসায় নাই, রূপস ভাইয়া আম্মু তো ওইখানে গেছে, মানে খুব ইগনোর করতো, ও কথাই বলতে চাইতো না। তারপরে ওর মা আসতো, আসার পরে বলতো যে কি হয়েছে তোদের, আবার ঝগড়াঝাটি হয় কেন? তো মানে হুদাই মার এর আগে যে স্মৃতিগুলা, এগুলা ও যে সময় ছোট থাকতো বুঝেন নাই, ওরে কোলে পিঠে কইরা মানুষ করছে। ও আমার কাঁধের উপরে উইঠা ঘুরতো, তারপরে আমার পেটের উপরে উইঠা লাফাইতো, তারপরে একদিন কামড় দিয়ে রক্তই বের করে ফেলাইছিলাম। মানে খুব দুষ্টুমি করতো। আবার হইলো যে খাটের বিয়ে, মানে যে সময় সকালবেলা আমরা ঘুম থেকে উঠতাম, ও কাপড় চোপড় মানে খাতা তারপর চাদর ওগুলো ভাগ করতো। ও আবার আমার মার সব কাজে সে হেল্প করতো। ঘরে পানি আইনা থালা বাসন মাজতো, ঘর মুইজ্জা দিত, আপনারা ভাবতে পারেন। আর ওই বিছনা গুছাইতো, আমি মানে লাফ মাইরা মানে মাইরা কোলে হয়তো কি উঠতাম। আমি ওরে কত আদর করতাম। মানে ও ছোট বাচ্চা, ওই সময় 7 বছর 7.5 বছর বয়স। তো হচ্ছে আম্মু বলে যাইতো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া মুছা রাখবি। ও আবার কি করতো যে ও হচ্ছে টিভি দেখতো অথবা গেম খেলতো মোবাইলে, আমি আবার ভাবতাম যে ও ছোট্ট বাচ্চা এত কাজ করবে, পরে আমি আবার নিজে নিজে ঘর মুছা দিতাম। একদিন আইসা বইয়ের উপরে কত ভালোবাসা। একদিন আইসা দেখছে ওর মা, দেখা তো আচমকা লাফান হচ্ছে, কিসের উপর তুই ঘর মুছতেছস? আমি একটা কথা বলি শোনেন, এই যে এত কাহিনী এর মাঝখানে আমারে কিভাবে আটকায় দেওয়া হয়েছে। মানে ও যে গেছে যে সময় ঢাকায়, সেই সময় হঠাৎ করে আমার কাছে প্রেজেন্ট করা হয় যে রূপসের সাথে তোমাদের বিয়া দেবো। মানে আমি তো ছোট মানুষ, আমি তো এই এই কথা, বিয়ের একটা কথা শুনলে ঘাবড়ায় যাই, সাথে সাথে ছোট্ট মনে মানে মনে করেন একটা অদ্ভুত ফিলিংস, মানে একটা জিনিস হইলো যে আল্লাহ বিয়ে দিবে, এ আমার জামাই হইবে, মানে একটা জিনিস অন্য রকমের। হুম। ওইটা আসলে বলার মতো না। তারপরে ওরা কি করে, মানে এই জায়গায় আমার মার কোনো হাত নাই ভাই। ওই যে মিমের কথা বলছি, আমার ফুফাতো বোন। ওই সময় হচ্ছে ওর বাসায় ওর ফুফাতো বোন মিম ছিল। তো ও আবার করছে কি হচ্ছে, বলতেছে রূপসের সাথে যেহেতু বিয়ে দিয়েই দিবে ফুপি, তাইলে একটা কাজ করি। ফুপি না আপু। না, তোমার আম্মুরে তো ফুপি বলতো। ও হো। তাইলে একটা কাজ করি হচ্ছে, উম, ও যাতে অন্য কোনো দিকে ওর মন মানসিকতা না যায়, তাইলে হচ্ছে রূপসের সাথে একটা হচ্ছে ওই কোরআন শরীফ ছোঁয়া, মানে আমাদের তো মুসলিম মানুষ, আমাদের তো মানে কোরআনের উপরে আমাদের একটা আলাদা দুর্বলতা আছে। তো কোরআন শরীফ ছোঁয়ায় আমি আর ও দুইজন একসাথে হাত রাইখা আমরা হচ্ছে একটা শপথ করি যে হচ্ছে ও বড় হইলে আমার সাথে বিয়ে দিবে, আর আমি ওর বলি যে ঠিক আছে ওরে বিয়ে করব। তো এইখান এই থেকে কিন্তু আমার মা একদমই এটা করতে রাজি ছিল না। এখন উনি ওই জায়গায় রূপসের সামনে পারতেছিল না না কইতে, পারতেছিল না হ কইতে। আর এখন আমি ওর সামনে পারতেছিলাম না না বলতে, না বলতে, মানে না মনে করেন হুম, হ বলতে। এরপরে আমার মানে এমন ভাবে ম্যানিপুলেট করতে হয় যে আমি মানে করছিল, আমি সবার সামনে বলে আচ্ছা ঠিক আছে ওকে, মানে বাচ্চা যাওয়ার জন্য। হুম। সেই পরে এরকমের হইলো, শপথ হইলো, হওয়ার পরে আমি তো চলে আসলাম এখানে নাটোরে। আসার আর পরে ওই শপথেরই ও বিয়া মনে করতো। না আমি মানে করতাম যে আমার তো মনে করেন যে মনের মধ্যে কোনো ছল চাতুরি নাই গো। আমি ভাবছি যে যেহেতু কথা দিছি তাহলে আমি কথা রাখবো, আমি মন থেকে এটা বিশ্বাস করি যে ও বড় হইলে আমি ওরই বিয়া করব, ঠিক আছে। এখন ওই সময় ওর আমি মন থেকে বিশ্বাস করতাম না। ওই সময় ওর বয়স হচ্ছে 11 বছর। তে আমি গ্রামে চলে আসলাম, আসার পরে হচ্ছে মোবাইলের সার্ভিসিং এর কাজ করি। এর মাসখানেক পরে হুট করে একদিন ও আমারে ফোন না দিছে। মাসখানেক না, এর মাঝখানে ও চইলা যাওয়ার পরে তো আমার ফোনই নেই, আমি কিভাবে কথা বলবো। মানে মার একটা ফোন ছিল বুঝছেন, হজবর হলো। ওই ফোনটা মানে সামনের ক্যামেরা, মানে মোবাইলে ভিডিও কলে আমার যে পার্টনার ওরে দেখা যাবে, মানে বিপরীতে যে আছে তারে দেখা যাবে, কিন্তু আমার দেখা যাবে না, কারণ পিছনের ক্যামেরাও নষ্ট, সামনের ক্যামেরাও নষ্ট। ফোনটা কি মাইরি ভাবেন যে ফোনটা কি তাহলে। পরে কথা বলতে পারি না এইভাবে, পরে ফোনের পিন ভেঙে গেছে।
আমি একেবারে নাজেহাল অবস্থা। একদিন তো কাইন্দাই দিছি যে মায় আমারে মাইরাই ফেলাইবে, এই ফোন ভাইঙ্গা গেছে। আমি পরে কই কি আমি আর আপনার সাথে কথা ও কমু না। এই সময়ই তো তোমাদের একটা ফোন কিনা হ্যাঁ, পাঠাইলাম না ওইটাই তো ঢাকা থেকে আসার বলতাছি। পরে। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু বইলা নেই দাঁড়াও। হুম। পরে ওরে বলতেছি কি আমি আপনি হয়তোবা এখানে আসবেন, আইসা আচ্ছা আমার আচ্ছা ফোন ঠিক করে দিবেন, না হলে আমি আর কথা বলবো না। আচ্ছা পরে একটু তুমি থামো, আমি একটা কথা বলি। মানে এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো, তো এই টিকটকে আবার মানে বেশি বড় ভিডিও হয়ে গেলে খালি স্ট্রাইক আসে। মানে টিকটক নিয়ে খুবই যন্ত্রণায় আছি ভাই। আপনারা একটা কাজ করেন হচ্ছে, এর বাকিটুকু হচ্ছে আমি ইউটিউবে ছাড়বো। তো এই যে এখানে আমার ইউটিউবের নাম দিচ্ছি, আর হচ্ছে ডিসক্রিপশনেও বা এই যে পিন কমেন্টে হচ্ছে আমার লিংক দিয়ে দিচ্ছি। আপনারা যা বাকি পার্টটা একটু কষ্ট করে দেখেন। আচ্ছা, পরে কন্টিনিউ বলি।